অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠতে যাবে তখনই কেউ একজন ইভানের হাত আঁকড়ে ধরল। ইভান পিছু ফিরে দেখল সানায়া দাঁড়িয়ে আছে। সানায়াকে দেখে সে প্রচণ্ড অবাক হলো। আজ অনেকদিন পর সে সানায়াকে দেখছে। এই কয়েকদিনের মধ্যে সানায়ার মুখে মলিনতার ছাপ ভেসে উঠেছে। পরিপাটি করে রাখা চুলগুলো আজ বড্ড অগোছালো। পরনের জামাটিতেও ভাঁজ পড়ে গেছে, হয়তো আলমারির কোণা থেকে তুলে এনে গায়ে পরে নিয়েছে। আজ তার ঠোঁট জোড়ায় ব্র্যান্ডেড লিপস্টিকের ছোঁয়া নেই, বরং প্রচণ্ড তাপদাহে যেমন মাঠঘাট শুকিয়ে চৌচির হয়ে যায়, ঠিক তেমনি সানায়ার ঠোঁট জোড়ায় শুষ্কতা বিরাজ করছে। চোখ দুটি দেখে মনে হবে বেশ কয়েকদিন ঘুম হয়নি। সানায়ার এমন বিধ্বস্ত চেহারা দেখে ইভানের মনটা হাঁসফাঁস করতে লাগলো। সানায়া আলতো হাতে ইভানের হাতটি নিজের হাতের মুঠোয় আবদ্ধ করে ধীরে ধীরে বলতে লাগলো, অনেক ভেবেছি ইভান, আমি অনেক দিক থেকে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমি তোমাকে ভুলতে পারিনি ইভান। ইভান কিছু বলতে যাবে তখনই সানায়া তাকে থামিয়ে দিয়ে বলল, প্লিজ আমাকে বলতে দাও। ইভান সানায়ার কাছ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল, তারপর হাত দুটো বুকে গুজে গাড়িতে হেলান দিয়ে সানায়ার দিকে তাকালো। সানায়া ইভানের হাবভাব দেখে বুঝলো ইভান তার কথাগুলো বাধ্য হয়ে শোনার জন্য দাঁড়িয়েছে, নয়তো ব্যক্তিগতভাবে ইভানের তার কথা শোনার এত আগ্রহ নেই। সানায়া ইভানের ভাব দেখেই ভেতর থেকে আরো ভেঙে পড়ল। তার চোখ জোড়া অশ্রুসিক্ত হয়ে উঠল। সে মাথা নিচু করে চোখ মুছে নিল, তারপর আবার বলল, আমি জানতাম না যে আমার রক্তের দোষ এতই বেশি হবে, যার জন্য আমি কখনো কাউকে ভালোবাসতে পারবো না, বা কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে যোগ্য ভাবতে পারবো না। আমার বাবা অনেক অন্যায় করেছে, আমার ভাইও অন্যায় করেছে। আমি শুধু এতটুকু জানি, আমি কোনো অন্যায় করিনি। আমি শুধু বন্ধু চেয়েছি, ভালোবাসা চেয়েছি। কেউ আমার বন্ধু হতে চাইতো না, তাই আমি জোর করে বন্ধু বানাতাম। একাকিত্ব একাকিত্ব কি কারো ভালো লাগে বলো? তার চেয়ে তো মরে যাওয়াই ভালো। ভাইয়ের সাথে রাহির সম্পর্ক শুরু হওয়ার পর থেকে রাহিও আমাকে তেমন একটা সময় দিতে পারতো না। তোমার সাথে থাকলে আমি আলাদা কিছু অনুভব করতে পারতাম। আমি জানি না আমি হয়তো আমার অনুভূতি প্রকাশ করতে পারছি না, কিন্তু তুমি পাশে থাকলে সত্যি আমার অনেক শান্তি লাগে। তুমি সব ভুলে আমাকে ভালোবাসতে পারবে না? মিথ্যে মিথ্যে ভালোবাসতে পারবে? সানায়ার ধরা গলার আবদারগুলো ইভানকে অস্থির করে তুলছে। সে কিছুক্ষণ চুপ করে রইল। সানায়া অধীর আগ্রহে ইভানের উত্তরের অপেক্ষায় তার দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে। ইভান অনেকক্ষণ পর দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি খুব ঝামেলার মধ্যে আছি। পুরনো ঝামেলার মধ্যে আমি নতুন ঝামেলা চাচ্ছি না, প্লিজ। সানায়া ক্ষীণ কণ্ঠে বলল, আমি ঝামেলা? ইভান দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ, এই মুহূর্তে আমার তোমাকে ঝামেলায় মনে হচ্ছে। সানায়া হঠাৎ ইভানের শার্ট খামচে ধরে বলল, তাহলে কেন আমাকে মিথ্যে আশা দিয়েছ? কেন আমাকে স্বপ্ন দেখিয়েছ? লিসেন সানায়া, আমি তোমাকে নিয়ে বাইরে ঘুরতে গিয়েছি, তার মানে এই নয় যে আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, তাহলে আমার এতটা কাছে কেন এসেছিলে? তোমার স্পর্শ আমাকে অনুভব করতে বাধ্য করেছিল যে তুমি আমাকে নিয়ে ভিন্ন কিছু ভাবো। বন্ধুত্ব যেহেতু ছিল, তাহলে কেন প্রেমিক পুরুষের মতো আমাকে নিজের কাছে টেনে নিতে? ইভান চুপ করে রইল। হুট করে তার অতীতের কথা মনে পড়ে গেল, যখন মাউসাদকে কষ্ট দেওয়ার জন্য ইমন সায়ন্তনীর সাথে ভালোবাসার অভিনয় করেছিল। সায়ন্তনীও সেদিন ইমনকে এমন প্রশ্নই করেছিল, আর শেষমেশ সায়ন্তনীর মৃত্যু হলো। এখনও সে সায়ন্তনীকে ভুলতে পারেনি। এক বুক অভিমান নিয়ে মেয়েটা পৃথিবী থেকে বিদায় নিয়েছিল, আর আজ সানায়াও সে একই স্থানে দাঁড়িয়ে আছে। ইভান চায় না সানায়ার সাথে খারাপ কিছু হোক। সায়ন্তনী যদিও খুব শক্ত মনের মেয়ে ছিল, কিন্তু সানায়া মারাত্মক দুর্বল। সে যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। ইভান অনুশোচনায় নিয়ে সানায়াকে বলল, সরি সানায়া, আমি তোমার সাথে অন্যায় করেছি, কিন্তু যা করেছি প্রতিশোধ স্পৃহা থেকে করেছি। সাহিল মির্জা তোমার বান্ধবী রাহির জন্য আরফকে ভয়ঙ্করভাবে মেরেছিল। সেদিন আরফের সাথে খারাপ কিছুও হতে পারত। ডাক্তার ওকে ভালোভাবে চেক আপ করে বলেছিল অল্পের জন্য ওর বড় কোনো ক্ষতি হয়নি। ওর শরীরের অভ্যন্তরে অনেক সমস্যা দেখা গিয়েছিল। আরফের সাথে যা হয়েছিল তা আমি সাহিল মির্জাকে কীভাবে ফিরিয়ে দেবো বলো? তুমি ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। তুমি আমার সাথে বন্ধুত্ব করার জন্য উঠে পড়ে লেগেছিলে, আর আমিও সেই সুযোগটা কাজে লাগিয়েছিলাম। সানায়া মলিন হেসে বলল, আর তুমি ভেবেছ আমার মন ভাঙলে সাহিল মির্জা দুর্বল হয়ে পড়বে, তাই তো? ইভান চুপ করে রইল। সানায়া আবার বলল, ভাইয়ের সাথে আমি অনেকদিন কথা বলিনি। হ্যাঁ, ভাইয়া কষ্ট পেয়েছিল ঠিকই, কিন্তু ভেঙে যায়নি। এখনো প্রতিদিন অফিসে যায়, খাওয়া দাওয়া করে বউকে নিয়ে ঘুরতে যায়।
ভাইয়া তো দিব্যি ভালো আছে, শুধু আমিই ভালো নেই। সানায়া কিছু একটা ভেবে বলল, হ্যাঁ, তোমার পরিকল্পনা সাকসেস করার একটা উপায় আছে। যদি আমি একটা সুইসাইড নোট লিখে ভাইয়াকে দায়ী করে এই পৃথিবী থেকে মুক্তি নেই, তাহলে ভাইয়ার অনেক কষ্ট হবে, ও তখন জ্বলে পুড়ে মরবে। আমি আজ বাসায় গিয়ে এই কাজটাই করব। হ্যাঁ, এমনভাবে নোট লিখবো যাতে সাহিল মির্জা যতদিন বেঁচে থাকবে ততদিন অনুতাপের আগুনে জ্বলতে থাকবে। এরপর দেখা যাবে সে আমার চিন্তায় হার্ট অ্যাটাক করে ফেললো, তখন তোমার প্রতিশোধও পূর্ণ হয়ে যাবে। ইভান সানায়ার হাত ধরে বলল, তুমি এমন কিছু করবে না সানায়া। তুমি যদি এমন কিছু করো তাহলে তোমার ভাই অনুতাপে মরুক না মরুক, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি যেহেতু অন্যায় করেছি তাই ক্ষমা চাচ্ছি। আর তুমি এখন বাসায় যাও, রেস্ট করো। আমার একটু তাড়া আছে, আমি সত্যি অনেক বড় সমস্যার মধ্যে আছি। সমস্যার সমাধান হলে আমি তোমার সাথে দেখা করব। ইভানের শেষ কথাটি শুনে সানায়ার মনের মধ্যে আশার সঞ্চার ঘটল। ইভান এরপর গাড়িতে উঠে বসলো। সেটা হেলান দিয়ে ইভান চোখ বন্ধ করলো আর মনে মনে ভাবলো, সানায়াকে এমন কথা না বললে সে ভুল সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবতো। অন্তত এখন আশা নিয়ে থাকুক, আশায় তো মানুষকে বেঁচে থাকার প্রেরণা দেয়। রাতে নিজের ঘরে ঢুকে রাহি অনেক অবাক হলো। পুরো রুম মোমবাতি দিয়ে সাজানো। সে কিছুটা অবাক হয়ে বলল, কি করছো সাহিল? রাহির কণ্ঠ শুনে সাহিল মুচকি এসে রাহির দিকে এগিয়ে এলো। তারপর রাহির হাত ধরে তাকে কাছে টেনে এনে বলল, সেলিব্রেশন করছি, এখন থেকে তো আমার উপর নতুন দায়িত্ব পড়েছে। রাহি হালকা হাসলো। রাহির হাসি দেখে সাহিল বলল, মনে হচ্ছে গুড নিউজটা তোমার জন্য ব্যাড নিউজ ছিল। রাহি অবাক হয়ে বলল, এসব কি বলছো সাহিল? ঠিকই তো বলছি, তুমি তো আমার বাচ্চার মা হতে চাওনি, আমি তোমাকে বাধ্য করেছি, তাই নিউজটা তোমার জন্য খারাপ। সাহিল, বাচ্চাটা আমারও। কিন্তু তার বাবা তো আমি হব, মিস্টার আরফ চৌধুরী তো আর হবে না। রাহি সাহিলকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে বলল, আরফকে এর মধ্যে কেন আনছো? আমি কতবার তোমাকে বুঝিয়েছি আরফকে আমার মানুষ হিসেবে ভালো লাগতো। সাহিল রাহিকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিয়ে বলল, রাহি, আরফকে তুমি যেমন মানুষ ভাবার ভাবো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু একটা সময় তো আমি মানুষটাই তোমার প্রিয় ছিলাম, আর এখন আরফ তোমার প্রিয় হয়ে গেছে। আর আমাকে দেখো, কত দেশে ঘুরেছি, কত মেয়ে দেখেছি, কিন্তু তোমার নেশা ছাড়তে পারিনি। সাহিল মির্জা যতই খারাপ হোক বেইমানি করে না, যার হাত একবার ধরে তার হাত কখনোই ছাড়ে না। রাহি সাহিলের হাত ধরে বলল, যে মানুষটা একটার পর একটা অন্যায় করে তাকে কি বিশ্বাস করা যায়? সাহিল মির্জা হাসতে লাগলো। হাসতে হাসতে তার চোখে পানি চলে এলো। সে হঠাৎ হাসি থামিয়ে বলল, যখন আমি থাকবো না তখন আমার গুরুত্বটা বুঝবে। আসলে কি জানো, মানুষ পেয়ে গেলে অবহেলা করে, না পেলে আক্ষেপ করে, আর পেয়ে হারিয়ে ফেললে আফসোস করে। বউ, আমি তোমাকে আফসোস করতে দেব না। এদিকে ইসমাম মুন্সি বিধ্বস্ত মুখ নিয়ে বসে আছে। ইমন এসে ইসমাম মুন্সির কাঁধে হাত রেখে বলল, ইসমাম ভাই, কি হয়েছে আপনার? অফিসে আসার পর থেকে মুখ ভার করে রেখেছেন। ইসমাম কাপা কণ্ঠে বলল, শাহেদ মির্জা বাবার নামে মামলা দিয়ে এসেছে। ইমন বলল, কেন? ইসমাম মুন্সি বলল, আমার বাবা নাকি ওদের মেয়েকে অপহরণ করার চেষ্টা করেছে। ইমন বলল, কোন মেয়ে, সানায়া? ইসমাম মুন্সি বলল, না, সাবা, আমি যাকে ভালোবাসি, আর সাবাও তো আমাকে ভালোবাসে, শুধু শুধু ওর বাবাই আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না। আমি না এত মানসিক চাপ নিতে পারছি না। ইমন ইসমাম মুন্সিকে সান্ত্বনা দেওয়ার জন্য এক একটা কথা বলছে, কিন্তু ইসমাম একটা বাক্য সান্ত্বনা পাচ্ছে না। তখনই তাদের ক্যাবিনে আহনাফ ঢুকলো। আহনাফকে দেখে ইসমাম বলল, কি খবর, কোনো খবর পেয়েছো? আহনাফ বলল, না, তার কোনো খবর পাচ্ছি না। ইসমাম মুন্সি জিজ্ঞেস করলো, লোকটা হুট করে কোথায় হারিয়ে গেল? আহনাফ বলল, সেটাই তো বুঝতে পারছি না। ইসমাম মুন্সি আবার জিজ্ঞেস করলো, আরবান তালুকদারের বিরুদ্ধে থাকা প্রমাণগুলো পেয়েছো তো? আহনাফ বলল, হ্যাঁ, সংগ্রহ করেছে। ইসমাম আবার অন্য মনস্ক হয়ে গেল। আহনাফ ইসমামের সামনে হাত নাড়িয়ে বলল, আর ইউ ওকে ভাইয়া? ইসমাম মলিন মুখে বলল, আমি ভালো নেই আহনাফ। আহনাফ ভ্রুকুতকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ইমন আহনাফকে সবটা বলল। আহনাফ সব শুনে বলল, মির্জা সাহেবের সমস্যাটা কি? ইসমাম হতাশ কণ্ঠে বলল, জানি না ভাই, যখন থেকে আমরা তোমাদের কোম্পানির সাথে যুক্ত হয়েছে তখন থেকে আরও ঝামেলা করছে। থাকে সব বাদ দাও, তোমাদের জীবনে সমস্যার শেষ নেই, আমার কথা আর কি শুনবে? আহনাফ বলল, আপনি আর মুন্সি সাহেব আমাদের কোম্পানিটাকে এটা থেকে মৈত্রীতে রূপান্তর করতে অনেক সাহায্য করেছেন, আর এখন কি আমরা আপনাকে সাহায্য করতে পারবো না? আমরা মুন্সি সাহেবের বিরুদ্ধে যত মামলা হয়েছে সব উঠিয়ে নেব। আমাদের পরিচিত একজন উকিল আছেন, ওনাকে বলবো। ইসমাম মুন্সি বলল, ধন্যবাদ। এই সময়ের মুখটা আবার অন্ধকার হয়ে গেল। ইমন আহনাফকে ইশারায় বোঝালো তাকে শান্ত করা কঠিন কাজ।
তবুও আহনাফ ইসমামের পাশে এসে বসলো। বলল, ভাইয়া, সাবা আপু তো চাইলে আপনার কাছে সহজে চলে আসতে পারে। ইসমাম বলল, পারতো, কিন্তু ও আমার জন্যই আসছে না। ওর বাবা কোন সিকান্দার বসের সাথে তার বিয়ে ঠিক করেছে। এই সিকান্দার সম্পর্কে আমি সব তথ্য বের করেছি। মারাত্মক ভয়ঙ্কর লোক, তার রন্ধ্রে রন্ধ্রে সন্ত্রাস। শুনেছি বড় বড় খুন করে সে নির্বিঘ্নে চলাফেরা করে। আহনাফ আর ইমন একে অপরের মুখ চাওয়া করতে লাগলো। তখন ইসমাম আবার বলল, এই সিকান্দারকে আজ পর্যন্ত কেউ দেখেনি, শুধু শাহিদ মির্জাই দেখেছিল। সে নাকি বাংলাদেশে কয়েক সপ্তাহ আগে এসেছে, এতদিন কলকাতায় ছিল। প্রায় 15 বছর আগে সে কলকাতায় চলে যায়। বাংলাদেশে নাকি কার সাথে বড় একটা ঝামেলা হয়েছিল, তাই দেশ ছেড়েছিল। আর যাই বলো, আমার না মন মানছে না, এমন মানুষের সাথে সাবার বিয়ে হবে। এটা একদম সীমার বাইরে চলে যাচ্ছে। না জানি 15 বছর আগে ঝামেলার নামে কাউকে খুন করে কলকাতায় পাড়ি দিয়েছিল কিনা। লোকটা সাবার যদি কোনো ক্ষতি করে ফেলে, আমার তো এত ক্ষমতা তো নেই। নিজেদের সাথে আমরা পেরে উঠবো না। আহনাফ ইসমামের কথা শুনতে শুনতে অন্য মনস্ক হয়ে গেল। সে ক্যাবিন থেকে বের হতে ইমনও বের হয়ে গেল। ইমন বলল, তুই আবার কি ভাবছিস? আহনাফ বলল, 15 বছর আগে আমাদের পরিবারের হত্যাকাণ্ড, আমাদের কলকাতায় নিয়ে যাওয়া, এসবের সাথে ওই সিকান্দারের কোনো সংযোগ নেই তো? একটা কাজ কর, আজই সিকান্দারের সব তথ্য বের করে ফেল। লোকটা যেহেতু বাংলাদেশে আছে, তাহলে আমাদের সাথেও দেখা করা যাবে। এদিকে মুর্শিদ জুবাইয়ের সাহায্যে ইভানার তুর্য গিয়ে সুলতান মুন্সির মামলাটা উঠিয়ে নিয়ে আসে। থানা থেকে সোজা সুলতান মুন্সিকে তার বাড়িতে নামিয়ে দিতে গিয়েই ইভানার তুর্য অবাক হলো। মুন্সিদের বাড়ি কালো পোশাকধারী লোক দ্বারা ঘেরাও করে রাখা হয়েছে। সুলতান মুন্সি চিন্তিত কণ্ঠে বললেন, এরা কারা? বাড়ায় তো আমার স্ত্রী সন্তানরা আছে। সন্ধ্যা কিছুটা ঘনিয়ে এসেছে। তুর্য আর ইভান সুলতান মুন্সিকে আশ্বস্ত করে গাড়ি থেকে নেমে পেছনের গেট দিয়ে ঘরে ঢুকলো। ভেতরে সুলতান মুন্সির পুরো পরিবার কান্নাকাটি করছে। তুর্য আর ইভান তাদের পেছনের গেট দিয়ে বের করার আগ মুহূর্তে হঠাৎ গোলাগুলির শব্দ হতে লাগলো। তারা বাড়ি থেকে বেরিয়ে গাড়ির কাছে এসে সবাইকে কোনোভাবে গাড়িতে বসে এলাকা থেকে বের হয়ে গেল। টুইঙ্কেল হাউসে আতঙ্ক ভিড় করেছে। শাহবাজ খান, মুর্শিদ জুবায়ের আর রিয়াজুর রহমানও এসেছেন। সুলতান মুন্সির পুরো পরিবার টুইঙ্কেল হাউসে আশ্রিত। 15 বছর আগের রাতটা যেন আবার মুন্সি গ্রুপের উপরে নেমে এলো। ভাগ্য ভালো, ঠিক সেই মুহূর্তে ইভান আর তুর্য তাদের উদ্ধার করে নিয়ে এসেছিল, নয়তো আরও একটা কালো রাত সৃষ্টি হতে পারত। এই মুহূর্তে কারো মাথায় কিছুই ঢুকছে না। তবে ঘুরে ফিরে সবার একটা বিষয়ে মাথায় এলো, আর তা হলো হয়তো মৈত্রীদের সাথে কাজ করছে, তাই মুন্সি গ্রুপকেও নিশ্চিহ্ন করার পরিকল্পনা করা হয়েছে। রিয়াজুর রহমান বললেন, এই বাড়িটাও কারোর জন্য নিরাপদ মনে হচ্ছে না। সুলতান সাহেবের পুরো পরিবার আজ না হয় আমার নতুন বাড়িতে উঠুক। এবার শাহবাজ খান বললেন, আমি বাইরে পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করছি। সুলতান মুন্সি বললেন, আমরাও তাহলে বাড়িতেই থাকি। সুলতান মুন্সি যে কোনোভাবেই রিয়াজুর রহমানকে বিশ্বাস করতে পারছে না তা আহনাফ ভালোভাবে বুঝেছে। সে মুন্সি সাহেবকে আশ্বস্ত করে পাঠিয়ে দিল। পুরো রাত কেউ আর ঘুমোতে পারেনি। এদিকে আহনাফ পুরো রাত সিকান্দারের তথ্যগুলো নিয়ে বসেছিল। এই নামটা তার অনেক বড় রহস্যের জট খুলে দিয়েছে। আহনাফ লাইব্রেরিতে সবাইকে ডেকে আনলো, আর সিকান্দার ও আরবান তালুকদারের তথ্যগুলো পাশাপাশি রাখলো। বাকি 5 জন তথ্যগুলো দেখতে লাগলো। সব তথ্য পড়ার পর সবাই আহনাফের দিকে তাকালো। আহনাফ হালকা হেসে বলল, অপরাধী ধরা খাওয়ার ভয়ে ভুল করে ফেলে, আর সেই ভুল করে ফেলেছে আসল খুনি। তাহলে আমরা যেটা ভাবছিস, তুইও সেটা ভাবছিস? হ্যাঁ, শুধু একটা ছোট্ট হিন্টস পেলে আমি নিশ্চিত হব আসল খুনিকে। রহমতুল্লাহ শুধু আরবান তালুকদারের নাম স্বীকার করেছে, কারণ সে জানে আমরা আরবান তালুকদারের সব সত্য জেনে ফেলেছি। কিন্তু সে কিভাবে জানলো এটা? আমরা ছাড়া তার সাথে আর কে বা দেখা করতে গিয়েছিল? সবার হাত মুঠো হয়ে এলো। এত বছর পর তারা আসল খুনির সন্ধান পেয়েছে, কিন্তু শুধু বাকি আছে একটা সূত্রের, আর এই সূত্র হয়তো তারা কালই বের করতে পারবে। এদিকে আরবান তালুকদার কাউকে ফোন করে বললেন, আজ যা হয়েছে তারপর আমাদের হাতে কালকের দিনটাই বাকি। রুকন ধরা না পড়লে আমরা আরও সুন্দরভাবে আমাদের কাজটা করতে পারতাম। আমি চেয়েছি আমাদের ছেলের সাথে অরুণিকার বিয়ে দিয়ে পুরো মৈত্রী সম্পত্তির ভাগ নিতে, কিন্তু তার সম্ভব হয়নি। এবার শেষ কাজটাই বাকি। বিনিময়ে কিছু না পেলেও শান্তিতে মরতে পারবো। আগামীকাল মুরাদপুর ঠিক বিকেল 3টায় বোমটা বার্স্ট হবে, আর এই 6 জন তাদের মৃত্যুর পেছনে দাঁড়াবে। কালই কয়েকশো মানুষের সাথে অরুণিকার দি অ্যান্ড, সাথে আমাদের বিশেষ অতিথিরও কাল শেষ দিন। ওপাশ থেকে কেউ একজন বলল, এক ঢিলে 2 পাখি, ফেসে যাবে 6 পাখি। কথাটি বলেই ওপাশের লোকটি হাসতে লাগলো, সাথে হাসছে আরবান তালুকদারও।